দর্শক আমন্ত্রণ যমুনা আইডেস্কে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদের উপর আবারও ইসরায়েলি বর্বরতা, নিহত কমপক্ষে 40। তেল আবিব সমর্থিত মার্কিন প্রস্তাবে পরিবর্তনের শর্তে যুদ্ধবিরতিতে রাজি হামাস। 2 বছরের মধ্যে তাইওয়ানে হামলা চালাতে পারে চীন, শঙ্কা মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর। যুক্তরাষ্ট্রকে আগুন নিয়ে না খেলার হুঁশিয়ারি বেইজিংয়ের। কিটামাইন ব্যবহার করে ইলন মাস্কের নেশা করার খবরে তোলপাড়, অস্বীকার করলেন শীর্ষ ধনকুবের। ঘনিষ্ঠ বন্ধুর পক্ষে সাফাই মার্কিন প্রেসিডেন্টের। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। যাচ্ছি পুরো খবরে। সামান্য খাবারের আশায় ত্রাণ কেন্দ্রে যাওয়ার পথে আবারও ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ হারিয়েছেন 40 ফিলিস্তিনি। আহত আরও 1.5 শতাধিক মানুষ। ইসরায়েলি সেনাদের এই অমানবিক আচরণ পরিণত হয়েছে গাজার নিত্যদিনের ঘটনায়। ত্রাণ কেন্দ্রগুলোতে দেখা যাচ্ছে চরম বিশৃঙ্খলা ও হুড়োহুড়ি। আর ত্রাণ নিতে ব্যর্থ হয়ে যারা বাজারে যাচ্ছেন সামান্য খাবারের আশায়, তারাও ফিরছেন খালি হাতে, কারণ সবকিছুর দাম আকাশ ছোঁয়া। দুমুঠো খাবারের আশায় ত্রাণবাহী ট্রাকের ওপর হুমড়ি খেয়ে পড়ছে মানুষ। চারদিকে হুড়োহুড়ি, কারাকারি, বিশৃঙ্খলা। এ যেন নরকের এক বাস্তব চিত্র। এক টুকরো রুটির জন্য কতটা মরিয়া হতে পারে মানুষ, তা হয়তো গাজাবাসীকে না দেখলে বোঝা সম্ভব নয়। দিনের পর দিন খাবার না জোটায় কঙ্কালসার উপত্যকার হাজার হাজার শিশু। সন্তানের মুখে রুটি তুলে দিতে না পারার আক্ষেপ কুরে কুরে খাচ্ছে বাবা মাকে। ত্রাণ সংগ্রহে ব্যর্থ হয়ে অনেকেই ভিড় জমাচ্ছেন বাজারে। তবে সামান্য আটার দামও সেখানে আকাশ ছোঁয়া। দুঃখ ও ক্ষোভে ফেটে পড়ছে মানুষগুলো। একমাত্র ছেলেটি 10 দিন ধরে বায়না করছে আটা কেনার জন্য। দোকানদারকে অনেক অনুরোধের পরও 5 শেকেল কম রাখতে রাজি হলো না। বাধ্য হয়ে 1 কেজি আটার জন্য 65 শেকেল জোগাড় করেছি। 5 শেকেল ধার নিতে হয়েছে যাতে ছেলেটা মরে না যায়। আটার দাম 10 শেকেল হলেও কেনার সামর্থ্য নেই আমার। যা হচ্ছে তা অবিচার। ত্রাণ বিতরণ কর্মসূচি যদি সরাসরি জাতিসংঘের হাতে না যায়, আমরা কেউই কিছু পাবো না। গুদামঘর পর্যন্ত ত্রাণ পৌঁছানোর নিশ্চয়তা না থাকায় বাধ্য হয়ে যাত্রাপথে ট্রাকগুলোর উপর হুমড়ি খেয়ে পড়ছে ক্ষুধার্ত ফিলিস্তিনিরা। আবার অনেকে পাচ্ছে না ত্রাণ কেন্দ্র পর্যন্ত পৌঁছানোরও সুযোগ। যাত্রাপথে ইসরায়েলি হামলায় হারাচ্ছেন প্রাণ। এমনকি ত্রাণ কেন্দ্রগুলোতে অপেক্ষারত ফিলিস্তিনিদের উপর প্রতিদিনই নির্বিচারে গুলি ছোড়ার অভিযোগ উঠছে আইডিএফ সেনাদের বিরুদ্ধে। পরিস্থিতি বিবেচনায় ত্রাণ কেন্দ্রের পরিবর্তে রাস্তার মাঝে ট্রাক থেকে খাবার সংগ্রহের অনুমতি দিচ্ছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP। তবে তারা বলছে, পর্যাপ্ত পরিমাণে ত্রাণ আর তা সরবরাহের প্রক্রিয়া সহজ করা না হলে থামবে না এই অরাজকতা। 11 সপ্তাহ অবরুদ্ধ রাখার পর গাজায় সীমিত পরিসরে ত্রাণ প্রবেশের অনুমতি দেয় ইসরায়েল। গত 12 দিনে ঢুকেছে মাত্র 1000 ট্রাকেরও কম সামগ্রী। লাখ লাখ মানুষের চাহিদা পূরণের জন্য যা যথেষ্ট নয়। ইসরায়েল নিয়ন্ত্রিত সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বিতরণের দায়িত্ব নেয়ায় তৈরি হয়েছে বিশৃঙ্খল পরিস্থিতি। রেজবানা সাইমা, যমুনা নিউজ। গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে এখনও কাটেনি অনিশ্চয়তা। ইসরায়েল সমর্থিত মার্কিন প্রস্তাবনায় কিছু পরিবর্তন আনলে যুদ্ধবিরতিতে রাজি আছে হামাস, জানিয়েছে গোষ্ঠীটি। আবারও 3টি মূল দাবি তুলে ধরেছে তারা। গাজা থেকে পুরোপুরি ইসরায়েলি সেনা প্রত্যাহার, স্থায়ী যুদ্ধবিরতি এবং নিরবচ্ছিন্ন মানবিক সহায়তার নিশ্চয়তা চায় হামাস। এগুলোর কোনোটি অন্তর্ভুক্ত নয় বর্তমানে মার্কিন প্রস্তাবে। নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনি বন্দির মুক্তির বিনিময়ে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে রাজি তারা। তবে হামাসের দাবিগুলোকে অগ্রহণযোগ্য আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। 60 দিনের অস্থায়ী যুদ্ধবিরতি মেনে নিতে হামাসের প্রতি আহ্বান জানান তিনি। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের হুঁশিয়ারি, হামাসের সামনে কেবল 2টি পথ খোলা, জিম্মি মুক্তির শর্ত মেনে নেওয়া অথবা ধ্বংস হয়ে যাওয়া। গাজার উদ্দেশ্যে আজ ত্রাণবাহী জাহাজ নিয়ে যাত্রা করতে যাচ্ছে মানবাধিকার সংস্থা ফ্রিডম ফ্লোটিলা। নৌযানটির সাথে পরিবেশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ, অভিনেতা লিয়াম কানিংহাম সহ আরও 12 অ্যাক্টিভিস্টে যাওয়ার কথা। ইতালির
কাতানিয়া থেকে যাত্রা শুরু করবে ম্যাডলিন নামক মানবিক সহায়তাপূর্ণ জাহাজটি, যাতে মজুত রয়েছে খাদ্য, জরুরি ওষুধ ও স্যানিটারি পণ্যসহ বিভিন্ন প্রকারের ত্রাণ সামগ্রী। সংযুক্ত করা হয়েছে ফিলিস্তিনের পতাকা। এর আগেও একবার ত্রাণবাহী জাহাজ নিয়ে গাজায় যাওয়ার চেষ্টা করে ফ্রিডম ফ্লোটিলা নামের সংগঠনটি, কিন্তু মাল্টা উপকূলে সংস্থাটির ত্রাণবাহী জাহাজে ইসরায়েলের ড্রোন হামলায় সে দফায় ব্যর্থ হয় তাদের প্রচেষ্টা। গাজায় ইসরায়েলি হামলায় নিহত 9 সন্তানের বাবারও মৃত্যু হয়েছে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। শনিবার এই তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। গেল শনিবার গাজায় খান ইউনিসে ব্যাপক বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। বোমার বিস্ফোরণে ধ্বংস হয় হামদি আল নাজ্জার নামের ওই ব্যক্তির বাড়ি। এতে ঘটনাস্থলেই মারা যায় তার 9 সন্তান। বাকি আরও এক ছেলে সহ নাজ্জার গুরুতর আহত হন। 1 সপ্তাহ ধরে মৃত্যুর সাথে লড়াই করে অবশেষে তিনিও পৃথিবী থেকে চিরতরে বিদায় নিলেন। কয়েকটি মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীর পশ্চিম তীর সফর আটকে দেয় ইসরায়েলের উপর ক্ষেপেছে আরব দেশগুলো। এক বিবৃতিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসরায়েলের আচরণকে উদ্ধত আখ্যা দিয়ে সমালোচনা করেছেন আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। রোববার সৌদি আরবের নেতৃত্বে মিশর, জর্ডান, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের পশ্চিম তীর সফরের কথা ছিল। পরিকল্পনা ছিল ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে সাক্ষাতের। ইসরায়েল যেহেতু পশ্চিম তীরের সীমান্ত নিয়ন্ত্রণ করে, তাই সেখানে প্রবেশের জন্য প্রয়োজন তেল আবিবের অনুমোদন। বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে সেই অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। ইরানের ইউরেনিয়ামের মজুদ সম্পর্কে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রতিবেদনের দাবি প্রত্যাখ্যান করেছে তেহরান। শনিবার নজরদারি সংস্থাটির দাবিকে ভিত্তিহীন বলে আখ্যা দিয়েছে ইরান। এমন প্রতিবেদন তৈরির পিছিয়ে রাজনৈতিক উদ্দেশ্য আছে বলে অভিযোগ করে তেহরান। এছাড়া আণবিক শক্তি সংস্থা শত্রু দেশ ইসরায়েলের সরবরাহকৃত ভুলভাল নথি ব্যবহার করেছে বলে দাবি করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরান গত 3 মাসে ইউরেনিয়ামের মজুদ 50% বাড়িয়েছে দাবি করে প্রতিবেদন তৈরি করে জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা IAEA। সেখানে বলা হয়, চলতি মাসের 17 তারিখ পর্যন্ত 408 কেজির বেশি ইউরেনিয়াম 60% পর্যন্ত সমৃদ্ধ করেছে তেহরান। জাতিসংঘের আণবিক শক্তি সংস্থার বিস্ফোরক প্রতিবেদনকে ঘিরে তুমুল উত্তেজনার মাঝে ইরানকে পারমাণবিক চুক্তির নতুন প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউস। চুক্তিটি গ্রহণ করাই ইরানের জন্য ভালো হবে বলে মন্তব্য করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। যুক্তরাষ্ট্রের প্রস্তাবটির বিষয়বস্তু ওমান প্রতিনিধির মাধ্যমে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত চুক্তিটি ইরানের জাতীয় স্বার্থ ও নীতির সাথে সামঞ্জস্য কিনা তার উপর নির্ভর করেই জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। দুই বছরের মধ্যে তাইওয়ানে হামলা চালাতে পারে চীন। সিঙ্গাপুরের শাংরি-লা সম্মেলনে অংশ নিয়ে এমন শঙ্কার কথা জানালো যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য বেইজিংকে সরাসরি হুমকি আখ্যা দিয়েছেন তিনি। পিট হেগসেথের মন্তব্যের কঠোর নিন্দা জানিয়েছে চীন। যুক্তরাষ্ট্রকে আগুন নিয়ে না খেলার হুঁশিয়ারি দেশটির। এদিকে ফরাসি প্রেসিডেন্টের দাবি বিশ্বের জন্য ঝুঁকি তৈরি করছে চীন যুক্তরাষ্ট্র বিবাদ। বিশ্বের 47টি দেশের অংশগ্রহণে সিঙ্গাপুরে চলছে এশিয়ান সিকিউরিটি সামিট। এশিয়ার দেশগুলোর নিরাপত্তা ঝুঁকি, প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনার লক্ষ্যে সম্মেলন হলেও এতে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স সহ অনেক পশ্চিমা দেশ। সিঙ্গাপুরের সম্মেলনে অংশ নিয়ে চীনের উপর রীতিমতো ক্ষোভ ঝেড়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। দেশটিকে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য হুমকি আখ্যা দিয়েছেন তিনি। দাবি, তাইওয়ানে হামলার প্রস্তুতি নিচ্ছে বেইজিং। এমন পরিস্থিতিতে এশিয়ার দেশগুলোকে প্রতিরক্ষা খাতে বাজেট বাড়ানোর আহ্বান জানিয়েছেন হেগসেথ। বেইজিং ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের জন্য সামরিক শক্তি ব্যবহারের প্রস্তুতি নিচ্ছে। সেনাবাহিনীকে 2027 সালের মধ্যে তাইওয়ানে আক্রমণের সক্ষমতা অর্জনের নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট। জোর করে তাইওয়ান দখলে কমিউনিস্ট দেশটির যে কোনো প্রচেষ্টা ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও বিশ্বের জন্য ধ্বংসাত্মক পরিণতি বয়ে আনবে।
যুক্তরাষ্ট্রের এমন মন্তব্যের কড়া সমালোচনা করেছে চীন। আঞ্চলিক উত্তেজনায় ইন্ধন দেওয়ার অভিযোগ তুলেছে ওয়াশিংটনের বিরুদ্ধে। ট্রাম্প প্রশাসনকে আগুন নিয়ে না খেলার হুঁশিয়ারিও দিয়েছে বেইজিং। চীন যুক্তরাষ্ট্রের বিবাদ বিশ্বের জন্য ঝুঁকি তৈরি করছে এমন শঙ্কা জানান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। আমি বিশ্বাস করি আজকের বিশ্বের প্রধান ঝুঁকি হলো বিভাজন। মূলত দুই পরাশক্তির মধ্যে দ্বন্দ্বের ফলে অন্য দেশগুলোকে একটি পক্ষ বেছে নিতে বাধ্য করা হচ্ছে। এর ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শান্তি প্রতিষ্ঠা সহ বিভিন্ন ক্ষেত্রে যেসব প্রতিষ্ঠান তৈরি করেছি সেগুলো ধ্বংস হয়ে যাবে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম অবশ্য আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিতে যুক্তরাষ্ট্র ও চীন উভয় দেশের সাথেই কাজ করার আগ্রহ দেখিয়েছেন। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। কিটামাইন ব্যবহার করে নেশা করেন যুক্তরাষ্ট্রের ধনকুবের ইলন মাস্ক। সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এমন খবর নিয়ে চলছে তোলপাড়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এ পর্যন্ত একাধিকবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে এই ইস্যুতে। যদিও ঘনিষ্ঠ মিত্রের নেশা সংক্রান্ত বিষয়ে কিছু জানেন না এবং এ নিয়ে বিচলিত নন বলে সাফ জানিয়ে দেন তিনি। আর মাস্কের সাফাই, চিকিৎসার প্রয়োজনে একসময় কিটামাইন ব্যবহার করলেও এখন দূরে রয়েছেন সেসব থেকে। যুক্তরাষ্ট্রের দক্ষতা বিষয়ক বিভাগের প্রধান হিসেবে ধনকুবের ইলন মাস্কের শেষ কার্যদিবস ছিল শুক্রবার। রীতিমতো উপহার দিয়ে আনুষ্ঠানিকভাবে তাকে বিদায় জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঠিক সেদিনই ইলন মাস্ককে নিয়ে বিস্ফোরক এক প্রতিবেদন প্রকাশ করে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। জানায়, নিয়মিত শক্তিশালী অনুভূতি নাশক কিটামাইন ব্যবহার করতেন ইলন মাস্ক এবং সে কারণে মূত্রথলিতে জটিলতাও তৈরি হয়েছে তার। এমনকি নির্বাচনী প্রচারণার সময়ও কিটামাইন সহ অন্যান্য নেশা জাতীয় দ্রব্য সেবন করেছিলেন মাস্ক, এমন দাবিও করা হয় প্রতিবেদনে। উদাহরণ হিসেবে মাস্কের অদ্ভুত কর্মকাণ্ডের কিছু নমুনাও তুলে ধরা হয়, যার মধ্যে অন্যতম তার নাৎসি স্টাইলের স্যালুট দেয়া। ওভাল অফিসে মাস্কের বিদায়ী দিনে এই ইস্যুতে প্রশ্ন তোলেন সাংবাদিকরা। ট্রাম্প কিছু জানেন না বলে উড়িয়ে দিলেও থামানো যায়নি গণমাধ্যম কর্মীদের। মাস্কের চোখের নিচে নীলচে দাগ নিয়েও জানতে চান। 5 বছরের ছেলে এক্স খেলার ছলে ঘুষি দেয় এই দশা বলে জবাব দেন মাস্ক। নিউ ইয়র্ক টাইমসকেও এক হাত নেন মার্কিন ধনকুবের। ওভাল অফিসেই শেষ নয়, মাস্কের নেশার খবর নিয়ে আলোচনা সমালোচনা চলছেই। আবারও মার্কিন প্রেসিডেন্টকে প্রশ্ন করলে সাফ জানিয়ে দেন এই ইস্যুতে মোটেই বিচলিত নন তিনি। উল্টো ঘনিষ্ঠ বন্ধুর প্রশংসায় পঞ্চমুখ হলেন। না, আমি জানতাম না। আমি মনে করি তিনি দারুণ মানুষ, দারুণ। ইলনের কোনো বিষয় নিয়ে আমি বিচলিত নই। তিনি খুব ভালো কাজ করেছেন। দক্ষতা বিষয়ক বিভাগের কাজ চলবে, কিন্তু তার স্থান পূরণীয় নয়। টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের খুব একটা তোয়াক্কা করেন না। তবে এবার বোধহয় অপবাদটা গায়ে লেগেছে। শনিবার এক্স বার্তায় অস্বীকার করলেন নেশার কথা। স্পষ্ট করলেন, একসময় অবসাদের জন্য চিকিৎসকের পরামর্শে পরিমিত কিটামাইন গ্রহণ করলেও এখন আর তা প্রয়োজন হয় না। নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগও করেন। তার যে কাজ করতে হয় নিয়মিত কিটামাইন সেবনে, তা সম্ভবই হতো না, এমন ব্যাখ্যা দেন সিবিএসকে দেয়া এক সাক্ষাৎকারেও। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ। রাশিয়ায় চলন্ত ট্রেনের উপর ভেঙে পড়ল সেতু। এতে নিহত হয়েছে কমপক্ষে 7 জন, 3 শিশু সহ 69 জন আহত। তাদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে চিকিৎসাধীন 44 জন। শনিবার রাতে ইউক্রেন সীমান্তবর্তী ব্রায়ানস্ক অঞ্চলে একটি সেতু চলন্ত ট্রেনটির উপর ধসে পড়ে। এতে ইঞ্জিন সহ লাইনচ্যুত হয় কয়েকটি বগি। রাতভর চলে উদ্ধার অভিযান। এতে অংশ নেন 180 উদ্ধারকর্মী। ঘটনার পেছনে ছিল অবৈধ হস্তক্ষেপে কথা নিশ্চিত করেছে রাশিয়ান রেল কর্তৃপক্ষ। তাদের দাবি, এ কারণেই ধসে পড়ে সেতুর একটি স্প্যান। ফলে দুর্ঘটনায় পড়ে ট্রেনটি। তবে কে বা কারা জড়িত এ ঘটনায় তা নিয়ে চলছে তদন্ত। ভারতে বেড়েই চলেছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। কোভিড-19 সংক্রমিতের সংখ্যা 3,300 ছাড়িয়েছে। রোববার দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয় এই তথ্য। সরকারি হিসেব অনুযায়ী করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে কেরালার বাসিন্দারা। 1300-র বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে রাজ্যটিতে। এছাড়াও মহারাষ্ট্রে 467 জন ও দিল্লিতে 375 জন ভাইরাসটির সংক্রমণের শিকার হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে শনিবার বিভিন্ন রাজ্যে মারা গেছে আরও 4 জন।
কর্ণাটকের স্কুলগুলোতে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। রাজ্যটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের জ্বর ও ঠান্ডা কাশির উপসর্গ দেখা দিয়েছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলে গত ২৪ ঘন্টায় ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধস ও বন্যায় প্রাণ হারিয়েছে কমপক্ষে ৩২ জন। বাংলাদেশের উত্তরবঙ্গ এবং সংলগ্ন মেঘালয়ের উপর সৃষ্টি হওয়া নিম্নচাপের কারণে এই ভয়াবহ দুর্যোগের সৃষ্টি হয়। সবচেয়ে ক্ষতিগ্রস্ত আসাম, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশ। ব্যাপক বৃষ্টিপাতে ধসে পড়েছে অনেক ঘরবাড়ি, প্লাবিত বহু এলাকা। পাহাড়ি এলাকায় হয়েছে ভূমিধস। আসামে প্রাণ হারিয়েছেন ৯ জন। গৌহাটিতে ভূমিধসে ৫ জন প্রাণ হারিয়েছেন, যাদের ৩ জনই শিশু। আসামের ১২টি জেলা ক্ষতিগ্রস্ত, অন্যান্য রাজ্যগুলোয় হতাহত বহু মানুষ। বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে অনেক পরিবার। বিভিন্ন স্থানে বন্ধ অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান। নাইজেরিয়াতে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১৫০ ছাড়িয়েছে। বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে হাজার হাজার মানুষ। শনিবার এই তথ্য নিশ্চিত করেছে দেশটির জরুরি বিভাগের এক কর্মকর্তা। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৫০০ ঘরবাড়ি। বন্যায় ভেসে আসা মাটির নিচে চাপা পড়েছে বহু স্থাপনা। নষ্ট হয়েছে কয়েক মাস ধরে জমাকৃত ফসল। ক্ষতিগ্রস্ত অঞ্চলটিতে মাটি খুঁড়ে মৃতদের উদ্ধার করেছে স্থানীয়রা। গেল বুধ ও বৃহস্পতিবার ভারী বৃষ্টিতে অঞ্চলটিতে সৃষ্টি হয় আকস্মিক বন্যার। এতেই কাদামাটিতে আটকে পড়ে মারা যায় এসব বাসিন্দারা। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে একটি বাণিজ্যিক ট্রাক উল্টে ঝাঁকে ঝাঁকে ছড়িয়ে পড়ল কয়েক কোটি মৌমাছি। শুক্রবার ভোরে প্রায় ২৫ কোটি মৌমাছি ও ৭০,০০০ পাউন্ড মৌচাক নিয়ে লিন্ডন এলাকায় উল্টে যায় একটি ট্রাক। ধারণা করা হচ্ছে একটি মোড় ঘোরাতে গিয়ে খাদে পড়ে যায় যানটি। তবে অক্ষত আছেন চালক। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কয়েকজন পরিবেশ কর্মী ও মৌমাছি বিশেষজ্ঞ। স্থানীয় মৌচাষীরা ছুটে এসে মৌমাছিগুলো পুনরুদ্ধার ও সংরক্ষণের কাজে হাত লাগান। কামড় থেকে বাঁচতে মাঝে মাঝে গাড়িতে অবস্থান নেন তারা। কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১-২ দিনের মধ্যে মৌমাছিদের নিজ নিজ মৌচাকে ফিরে গিয়ে রানী মৌমাছিকে খুঁজে পাওয়ার সুযোগ দেওয়া হবে। তাদের লক্ষ্য যত বেশি সম্ভব মৌমাছিকে বাঁচানো। শুক্রবার সাধারণ মানুষকে এলাকাটি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। মিস ওয়ার্ল্ড ২০২৫-এর খেতাব জিতলেন থাইল্যান্ডের সুন্দরী ওপাল সুচাতা চুয়াংশ্রী। গেল শনিবার ভারতের তেলেঙ্গানায় অনুষ্ঠিত হয় ৭২তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনাল। রীতি অনুযায়ী ওপাল সুচাতার মাথায় মুকুট পরিয়ে দেন গত বছরের মিস ওয়ার্ল্ড ক্রিস্টিনা ক্রাউন। ২২ বছর বয়সী ওপাল মডেলিং জগতে এক পরিচিত মুখ। তিনি থাইল্যান্ডের ফুকেটের বাসিন্দা। ২০২৪ সালে জিতেছেন মিস ইউনিভার্স থাইল্যান্ড খেতাব। এবারের মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছেন ইথিওপিয়ার হ্যাসেট দেরেজে আদামাসু ও দ্বিতীয় রানার আপ হয়েছেন পোল্যান্ডের মাজা ক্লাইডা। দর্শক, এই ছিল যমুনা আই ডেস্ক। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।